আপনি একটি বক্তব্য দিয়েছিলেন যেখানে আপনি বলেছিলেন যে হুটহাট কাউকে জামিন দেবেন না। আমি আপনাকে কোট করছি, যিনি জামিনের যোগ্য তাকে বঞ্চিত করবেন না। অনেকেই বলছেন আইন উপদেষ্টার চেয়ারে থেকে আপনি যখন এটি বলছেন তখন সেটা বিচার বিভাগের, শাসন বিভাগের হস্তক্ষেপের ইঙ্গিত হিসাবে এটিকে দেখতে হবে। শোনেন, আপনি দুইটা কথা যদি আপনি একসাথে দেখেন তাহলে হস্তক্ষেপের ইঙ্গিত হবে না। আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এখানে বিচার বিভাগও তারা প্রচন্ড আত্মবিশ্বাসহীনতায় ভুগছিল, কারণ শেখ হাসিনার আমলে তাদেরকে দাসত্বের মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে। তারা কি ডিসিশন নিবে কি ডিসিশন নিবে না প্রত্যেকটা জিনিস আইন মন্ত্রণালয়ের কাছে তাদেরকে বলতে হতো, মুখ চেয়ে থাকতে হতো। এগুলো আপনি জানেন, এগুলো বানানো কথা না। আমি পলিটিক্যাল কেসের কথা বলছি, নর্মাল কেসের না। এখন ধরেন তাদের তো আমি তো আর ফোন করি না তাদের, আমি তো ডিরেকশন দেই না। জেনারেল যে রুলটা আইনের ক্ষেত্রে, জেনারেল যে রুলটা সেটাই তো আমি বলেছি, আপনি হুটহাট করে জামিন দিবেন না, আবার যারা ডিজার্ভ করে তাদেরকে বঞ্চিত করবেন না। কারণ আগের আমলে হুটহাট করেই জামিন দেওয়া হতো আওয়ামী লীগের লোকদের, আর যারা পাওয়ার কথা তাদেরকে বঞ্চিত করা হতো বিএনপির লোকদের বা জামাতের লোকদের বা আপনার হেফাজত ইসলামের লোকদের। সেই জন্য আমি কার্ডিনাল প্রিন্সিপালটা বলেছি, কার্ডিনাল প্রিন্সিপালটা আমি ওপেনলি বলেছি। আমি যদি হস্তক্ষেপ করতে চাবো, আমি কি গাধা? আমি কি ওপেনলি বলবো? তাহলে আমি ফোন করে বলবো যে এটা করো। দুইটা বিষয় প্রফেসর আসিফ নজরুল, আপনি আইনের শিক্ষক হওয়ার কারণে জুডিশিয়ারিতে যারা আছে তাদের অনেকেই আপনার ছাত্র, এমনকি উচ্চ আদালতেও আপনার ছাত্রদের মধ্যে অনেকে রয়েছেন। কিন্তু আপনি যখন আইন উপদেষ্টা মানে সরকারের নির্বাহী বিভাগের চেয়ারে বসে যখন এই কথা বলেন, তখন যারা জুডিশিয়ার মানে যারা চালান তাদের ক্ষেত্রে এটা মনে হইতে পারে কিনা যে স্যার আমাদেরকে ধমক দিচ্ছেন, যে ধমকটা আসলে আপনার দেওয়ার কথা না। যে ধমকটা তো খুব ভালো ধমক। হুটহাট করে জামিন দিবেন না মানে যেটা জামিন পাওয়ার যোগ্য না সেটা দিবেন না, আর যেটা জামিন পাওয়ার যোগ্য সেটা দিবেন। এটা ধমক কোথায় হলো? এটা সৎ উপদেশ। আমি তো বলেছি যে জামিন পাওয়ার যোগ্য মানে বঞ্চিত করবেন না। এখন আমরা আপিল টু আপিল কম্পেয়ার করি। ধরেন আনিসুল হক সাহেব যদি এই কথা বলতেন শেখ হাসিনার আমলে, আপনি এটা পছন্দ করতেন কিনা বিং ল মিনিস্টার? ঠিক এই কথাটাই আনিসুল হক বললে, হ্যাঁ আনিসুল হক এটা বললে পছন্দ করতাম না, কারণ আনিসুল হক 15 বছর বিএনপির লোকদেরকে যেভাবে জামিন বঞ্চিত করেছেন, উনার আমলে খালেদা জিয়ার যেভাবে বিচার হয়েছে, তারেক রহমানের যেভাবে বিচার হয়েছে, উনার আমলে যেভাবে গুম করা হয়েছে, ওই আমলের প্রেক্ষিতে মনে হতো এই লোকটার মধ্যে অশুভ কোনো চিন্তা আছে, প্রত্যেকটা কথার মধ্যে একটা অশুভ আছে। আমরা তো এগুলি করি নাই, আমরা তো কাউকে গুম করি নাই। কিন্তু জামিন দেওয়ার ক্ষেত্রে কি করেছেন প্রফেসর আসিফ নজরুল, আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধরেন আমার বন্ধু শাকিল, তার স্ত্রী রূপা, তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, সেই হত্যা মামলা তাদের জামিন পাইতে কোন জায়গায় আটকায়? আমি তো আটকানোর জায়গা দেখি না। মামলা থাক, হত্যা মামলা থাক, আরো 10টা মামলা থাক, কিন্তু তাদেরকে জামিনে কোথায় আটকায়? আমি তো আইনের জামিনে আটকাইতে দেখি না স্যার, আমাকে যদি একটু আলোকিত করতেন। একই তো কথা, সরকারের পছন্দ করে না, আপনারা এখন মানে সরকারের বিরুদ্ধে, সেজন্য আপনি আদালতে রাইখা দিচ্ছেন, মানে তাদের জামিন হবে না। আজকে 10 মাস হয়েছে। আচ্ছা, আমি মাঝখানে আপনার কথা শুনি নাই, বাট আমি বুঝতে পারছি আপনি শাকিল ফারজানার উপর কথা বলেছেন। দেখেন, আপনাকে আমি একটা স্পষ্ট কথা বলি, আপনারা একটু জিনিস লক্ষ্য করবেন। কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বিচারিক আদালতে থেকে জামিন হয়েছে, কিছু ক্ষেত্রে হওয়ার পরই আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শোন অ্যারেস্ট দেখিয়েছে, কারণ অন্য কেউ লোক মামলা করে দিয়েছে। যেমন একটা এক্সাম্পল আপনাকে বলি, ইঞ্জিনিয়ার মোশাররফ, সাবেক এমপি দবিরুল ইসলাম, ওনারা অসুস্থ, ওনারা কিন্তু জামিন পেয়েছে, 3-4টা মামলা জামিন পেয়েছে। তারপর সাথে সাথে জামিন পাওয়ার সাথে সাথে, এখন বিএনপি করে না জামাত করে নাকি ছাত্ররা করে আমি জানি না, সাথে সাথে একটা মামলা হয়, সাথে সাথে শোন অ্যারেস্ট দেখায়। আপনি এগুলি স্ক্রুটিনাইজ করে দেখেন। কিছু ক্ষেত্রে ধরেন একটা গণ আন্দোলনের পর, যেখানে গণ অভ্যুত্থানের পর, যেটা একটা বিপ্লবের সম্ভাবনা সম্পর্ক, যেখানে সত্যি 1000 থেকে 1500 লোক মারা গেছে, যেখানে হাজার হাজার লোকের অঙ্গহানি হয়েছে, যেখানে এত বড়, আপনি খেয়াল করেন খালেদ, যখন এরশাদ আমলে টোটাল 9 বছরে 42 জন মারা গেছে, তারপরে মানুষ 2-3 সপ্তাহে 1000-1500 লোক মারা যাওয়ার পর মানুষের মনে যেই ক্রোধ তৈরি হয়, মানুষের মনে বিচার বিভাগ পুলিশের প্রতি যে রাগ তৈরি হয় যে 15 বছরে তুমি আমার জামিন দাও নাই, 15 বছরে তুমি আমার ফলস কেসে ঢুকাইছো, তখন বিচারক কি নিজেই ভয় পায় কিনা, বিচারক কি সেনসিটিভিটির বিচারে সে নিজেই জামিন দিতে ভয় পায় কিনা, সেটা তো জিজ্ঞেস করার এখতিয়ার আমার নাই। এগুলি অনেক কিছু ডাইমেনশন আছে। এই পরিস্থিতি বাংলাদেশে কখনো হয় নাই। আমি আপনাকে শুধু একটা তথ্য দেই, কারণ আমারও কিছু বন্ধু বান্ধব আছে যারা এখন সরকারি চাকরি করেন। তাদের একজনের সঙ্গে পরিচয় করাই দিলেন, তিনি উত্তরাঞ্চলের একটি জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমাদের সমন্বয়কদের একজন তাকে একটা ফোন করায় ওইখান থেকে উইথড্র করায় নিয়ে আসছেন। এই হচ্ছে গল্প।
তারপরে আর স্বাভাবিকভাবে মামলা কার্যটা কেমনে চলবে? আর আমাদের দর্শকদের মধ্যে দুইটা জায়গায় না না আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন মন্ত্রণালয়ের অধীনেই। অসম্ভব, অসম্ভব কোন সমন্বয়কের ফোনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করব। পরীক্ষা নিয়ে পরীক্ষা হয়তো আপনার অজান্তেও হইতে পারে, আমি জানি না। তাকে অসম্ভব হতে পারে, আমি জানি না, কিন্তু অসম্ভব। আচ্ছা, আপনি আমাকে এরকম চিনেন? আমি শেখ হাসিনাকে ভয় পাই না, একটা সমন্বয়ক বলবে আমি ওটা চেঞ্জ করে দিব। এখন শোনেন, আমাদের এখানে কিছু চেঞ্জ হয়েছে। যেটা হয়েছে, আপনার স্থানীয় পর্যায়ে আইনজীবীদের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। কিছু কিছু বিচারক আছে, তারা ইনসিকিউর ফিল করেছে, বিকজ ওই এলাকায় তাদের জাজমেন্ট নিয়ে অনেক প্রশ্ন আছে, মানুষ ক্ষিপ্ত ছিল, তারা রিকোয়েস্ট করে জায়গা চেঞ্জ করেছে। আর কিছু কিছু বিচারকের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ ছিল, তাদের ক্ষেত্রে জায়গা চেঞ্জ করা হয়েছে। এখানে কোনো সমন্বয়কের কথায় বা কারো কথায় আমরা কাউকে পরিবর্তন করি নাই। সরি, ওকে, আপনাকে যে বলেছে আমি তাকে চ্যালেঞ্জ করলাম, আপনি উনাকে বললেন আমার সাথে গোপনে যায় দেখা করে বলতে দেখাতে, আমি তাকে প্রতিকার দিব যদি এরকম কিছু আমার অজান্তেও হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি তাকে বলবো অবশ্যই, এবং তিনিও নিশ্চয়ই আজকে এই অনুষ্ঠান দেখছেন এবং তিনি নিশ্চয়ই সরাসরি বলবেন হয়তো। আর আমাদের দর্শক আরেকটা প্রশ্ন করেছেন যে এই যে 4-5টা বিষয় নিয়ে, একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, 2 হচ্ছে সাগর রুনির হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি কোনো এটা কিছু বলবেন কিনা, সবচেয়ে বেশি প্রশ্ন আর কি এগুলি নিয়ে, এবং বিডিআর মিউটিনি যেটা আসে সেটার ক্ষেত্রে সরকার কোনোভাবে ওই মামলাটাকে সেনাবাহিনীর ভয়ে বা অন্য কোনো কিছুর কারণে প্রভাবিত করতেছে কিনা। চিন্ময় কৃষ্ণ দাস, প্রথম কথা হচ্ছে বাকি যে দুটো প্রসঙ্গ বলছে সেটা আমার মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় না, আমি এটা সম্পর্কে আপনাকে কারেক্ট ইনফরমেশন দেওয়ার মতো অবস্থায় নাই। চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে উনি সম্ভবত হাইকোর্টে জামিন পেয়েছিলেন, রাইট? হাইকোর্টে জামিন পেয়েছিলেন, হাইকোর্টে জামিন পাওয়ার পর এগেইন উনাকে বোধহয় নতুন কেস দেওয়া হয়েছে। আপনি একটু খোঁজ দিয়েন, যখন একটা নতুন কেস দেওয়া হয় ওই কেসটা কি আমরা পুলিশ দিয়েছে বা সরকার দিয়েছে, আপনি একটু খোঁজ দিয়ে দেখেন। আপনাকে আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বললাম, আপনি বলতে চান শেখ হাসিনা গভর্নমেন্টের সাথে আমাদের পার্থক্য হচ্ছে শেখ হাসিনা গভর্নমেন্ট আমলে পুলিশ নিজে মামলা দিত, আমাদের সময় পুলিশ মামলা দিয়েছে কিনা আপনাকে চ্যালেঞ্জ করলাম। মামলা দেয় বিএনপির লোক, মামলা দেয় জামাতের লোক, মামলা দেয় ছাত্রদের নেতৃত্বে পরিচিত গণঅভ্যুত্থানের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা, মামলা দেয় আপনার কিছু আইনজীবী যোগ সাজসে, মামলা হয় ক্ষোভ থেকে, মামলা হয় বিচারের প্রত্যাশা থেকে, মামলা হয় ব্যবসা বাণিজ্যের লোভ থেকে, কোনোটার মধ্যে সরকার কোনোভাবে ইনভলভ না। এখন একটা এরকম পরিস্থিতিতে 15 বছর যারা ক্ষুব্ধ, বিরক্ত, বঞ্চিত, মর্মাহত, ক্রুদ্ধ, তাদের প্রত্যেকটা অ্যাকশনকে আমরা খালি আহ্বান জানাতে পারি। আমি তো ওই অ্যাকশনের পার্ট না, আমি তো সেটা করছি না। শেখ হাসিনা আমলে সরকার নিজে করতো মামলা। ওকে, আমরা প্রফেসর আসিফ নজরুল, আপনি যেমন আমাকে মানে আমার মতো অনেক সাংবাদিকের যেরকম মানে এক ধরনের আলোকবর্তিকা আইডল, আইনের ক্ষেত্রেও কিন্তু অনেকে আপনাকে এরকমভাবে শিক্ষক মানেন এবং আপনার সরাসরি ছাত্রও রয়েছেন। আপনি স্নেহ করেন একজন মানে প্রথিতযশা আইনজীবী, আমার থেকে একটু বয়সে কম, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ফেসবুকে লিখেছেন এটিএম আজহারের প্রসঙ্গে মামলায় আইনজীবী, আমি তাকে কোট করছি যে তিনি আগের প্রসিকিউশনের দায়িত্ব নেবেন না। তিনি বলেছিলেন, এটিএম আজহারের মামলায় আইনজীবী বলেছেন তিনি আগের প্রসিকিউশনে কাজের দায়িত্ব নেবেন না। তিনি এও বলেছেন তিনি আগে বিরাট সংখ্যক অভিযুক্তের পক্ষে লড়েছেন, এটা নিশ্চিত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তিনি মানে আমরা যদি তার কথা এরকম শেষ করি যে এরকম পরিস্থিতিতে আসামিকে খালাস দেয়া ছাড়া কোর্টের আর কিছুই করার ছিল না, ফলে এক্ষেত্রে আইন উপদেষ্টা ভালো বলতে পারবেন কেন তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিবেচনা রেখে প্রসিকিউটর নিয়োগ দিলেন না। এক পর্যায়ে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এরকম বলেছেন যে আসামি পক্ষের আইনজীবীর দুর্দান্ত সাবমিশনের বিপরীতে ট্রাইব্যুনাল পক্ষের আইনজীবী ছিলেন নেহায়েত শিশু। আপনি এই বিষয়টি খেয়াল করেছেন কিনা, এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এর জন্য মানে আপনাকেই আসলে মানে আপনাকে লক্ষ্য করে প্রশ্নটা অন্তত করেছেন, আপনি যদি একটু দেখতেন। আপনাকে যদি বলি, আমি তো জ্যোতির্ময়কে স্নেহ করতাম, তো আমাকে কিছুদিন আগে জ্যোতির্ময় একটা স্ট্যাটাস একজন আমাকে ইয়েতে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। জ্যোতির্ময় বক্তব্যটা ছিল আমার মতো একটা গর্ধব শ্রেণীর লোক কিভাবে আইন উপদেষ্টা হলো আর কি। তো উনি যারা গর্ধব ভাবে, তো ওনার কাছে আবার কেমন আচরণ করবেন সেইটা শিখাতে যেতেছেন আপনার নেতা, এমনকি ডক্টর ইউনূসের কি করা উচিত, কিভাবে রাষ্ট্র পরিচালনা করে সেই শিক্ষা আপনারা দিচ্ছেন। আপনাদের মানে আপনাদের মতামত দেখে মনে হচ্ছে যে মানে এভরিথিং আপনারা যেভাবে বলবেন সেইভাবেই আসলে পরবর্তীতে সব রাষ্ট্রের সিদ্ধান্ত দিতে হবে, এইটা আপনারা আসলে
দলগতভাবে খুব মনে করেন কিনা। আর আমি আপনাকে ছোট দুই একটা জিনিস একটু মনে করে দিতে চাই, আপনি যদি একসাথে একটু বলেন। এর আগের বার যখন আমার সাথে এনসিপি নেতা নেত্রীদের দেখা হয়েছিল এবং যখন আপনিও এই কথা বলেছিলেন যে আপনারা আসলে এটাকে আপনাদের আয় ব্যয়ের হিসাব, আপনারা কিভাবে দলটি পরিচালনা করবেন, অর্থনৈতিক কাঠামো কি হবে সেটি আপনারা বলবেন। আমি একটু ছোট করে যোগ করতে চাই, আপনি এটি দিয়েই শুরু করতে পারেন যে আপনারা কি দল থেকে কোনো বেতন নিচ্ছেন ইয়ার হোল টাইমারদের মতো? কমিউনিস্ট পার্টির হোল টাইমাররা যেমন বেতন নিতেন এখান থেকে, এনসিপি নাহিদ ইসলাম কি আহ্বায়ক হিসাবে কোনো বেতন পান? যদি না পান তাইলে এখন তার পেশাটা কি আসলে? আপনার কাছে একটু যেতে চাই। আচ্ছা, শুরু থেকেই শুরু করি, যেহেতু শুরুর প্রশ্নগুলো একটু ওই আগের আলোচনার সাথে প্রাসঙ্গিক ছিল। আসলে সাংবাদিক বা বিএনপি বা অন্য কাউকে শিখানোর মতো ওরকম আমার মনে হয় না এটা করছে। আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হয়তো বক্তব্য রাখতে গিয়ে এটা বলছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমাদের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে কিন্তু খুব সিস্টেমেটিক্যালি খুব মিথ্যাচার হচ্ছে এবং প্রত্যেকটারই কিন্তু জবাব দিতে হচ্ছে। কেউ কোথাও একটা কৈফিয়ত দিতে হচ্ছে, সেটা নিয়েও একটা বিতর্ক হচ্ছে। কারো বাবার বাসায় 1200 বস্তা চাল পাওয়া গেছে, সেটাও একটা মিথ্যা ইয়া হচ্ছে। এবং সত্য তো কিছু আছে না, এটা যেটা সত্য হচ্ছে সেটা কিন্তু মানে যদি প্রমাণের ভিত্তিতে করা হয়, আমাদের যেহেতু শৃঙ্খলা কমিটি আছে এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি যেহেতু ওই কমিটির একজন সদস্য, এমন অনেক অভিযোগ আমরা তদন্ত করছি যেটা আসলে মিডিয়াতে আসছে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব হ্যাপি যে এরকম একটা নতুন দল এই ধরনের কমপ্লেইনকে আমলে নিয়ে সেটার ব্যবস্থা করছে। সো ওইটা আসলে একটা দিক, আমরা কিন্তু প্রত্যেকটাই অ্যাড্রেস করছি। এবং কিন্তু যেটা আমাদের ইভেন হান্নান মাসুদ কিন্তু ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছে। তো এরকম দৃষ্টান্ত আমরা স্থাপন করার চেষ্টা করছি। এখন বাকিটা তো পরেরটা তো পরে জানা যাবে। কিন্তু যেগুলো সত্য না সেটা মানে যেগুলো মিথ্যাচার, সেগুলো আমরা বলতে গিয়ে আরেকটা যেটা হয় যে, আমি যদিও এখানে নতুন, মানে যেটা হয় যে একটা বক্তব্য দেওয়ার পর আগে পিছে এডিট করে যেটা দিয়ে টুইস্ট হবে, যেটা দিয়ে বিভাজন হবে, যেটা দিয়ে বিতর্ক হবে, অহেতুক মূল জায়গা থেকে ফোকাস থেকে সরে গিয়ে ওসব বিষয় দেখা যায় যে পেপার পত্রিকায় বা ফটো কার্ডে বা সোশ্যাল মিডিয়াতে আসছে। তো এইটাতে আমরা যেহেতু নতুন, আমাদেরকে ওগুলোতে এত বেশি এঙ্গেজ হতে হয়। আপনি ভিউ বলেন বা আপনার সাথে এই ব্যাপারে নিশ্চয়ই আমার মানে ইনফরমেশন দিয়ে নিশ্চয়ই আপনার সাথে আমার আর্গু করতে হবে না। যে আমার কাছে মনে হয় যে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে এপিএস এর ইয়ার করা হলো, সেই ক্ষেত্রে এনসিপির কি অবস্থান ছিল, আমার কাছে নিশ্চয়ই এটা বলতে হবে না যে অন্যান্য জায়গায় যে স্পষ্টভাবে বোঝা যেতেছে যে কোন জায়গা থেকে এনসিপি কোথায় বাড়ি ভাড়া দিয়ে অফিস করতেছে, কেন উপদেষ্টাদের সুরে এনসিপি নেতৃবৃন্দ কথা বলতেছেন, এনসিপি নেতৃবৃন্দ কেন বাংলাদেশ সরকারকে প্রোটেক্ট করেন, কেন সার্জিসের অবস্থান সেনাবাহিনীর ক্ষেত্রে স্পষ্ট অবস্থান দেখতে চান, কেন তার গাড়ি নিয়ে কথা, এগুলি নিয়ে আসলে কথাগুলি খুবই মানে আমি কি বলবো যে আপনি জানেন যে অনেকগুলি অভিযোগের ক্ষেত্রে মানে আপনি মিথ্যা অভিযোগ বলতেছেন কিন্তু সত্য অভিযোগও কিন্তু আসলে অনেকগুলি আছে। মানে আপনারা টেকনিক্যাল তর্ক করছেন যে আপনারা টেকনিক্যাল, নাহিদ সাহেব আমি সর্বশেষটা বলি, আপনি টেকনিক্যাল তর্ক করছেন নাহিদ সাহেব তার এপিএস নগদের বোর্ডে যায় নাই, গেছে হচ্ছে উনি চলে যাওয়ার পরে আরেকজন সরকারের এপিএস। আপনারা ওইটা বলতেছেন না, আপনারা বলতেছেন মানব জমিনের সেই স্লিপটা নিয়া, যে মানব জমিন একটা স্লিপ করছে যে মানব জমিন যখন এই রিপোর্টটা করলো, মানব জমিন যখন এই রিপোর্টটা করলো, সেখানে কিন্তু সে নাহিদ ইসলামের এপিএসসি বলেছে এটা নিয়ে কিন্তু, এবং তারা একটা ফোন দিয়ে কিন্তু দুজনের কাউকে জিজ্ঞেস করে নাই যে এরকম একটা অভিযোগ আপনি জানেন না তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয়েছে, আপনি সাংবিধান সেটা তো বলাই হয়েছে, তারা দুইজনই বলেছে যে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় না। আমি কেন না জেনে কেন তারা ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় না, তারা বলছে কারণ তারা ফোন ধরেন না। আমি নিজেও তাদেরকে অসংখ্যবার ট্রাই করছি, তাদেরকে ফোনে পাওয়া যায় না, এটার মানে না কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয় নাই, they are not available। না আপনার না এটা 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 মানে এটা কিন্তু দুইটা কথা, এটা কিন্তু দুইটা কথা। না না তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করার অনেক চেষ্টা করা হয়েছে, আমি জানি। আপনি তো তাদের বিরুদ্ধে কোনো ধরনের রিপোর্ট করেন নাই, কিন্তু যে সাংবাদিক দায়িত্ব নিয়ে এই ধরনের রিপোর্ট করবে তার তো একটা দায়বদ্ধতা আছে। টেকনিক্যালি উনি এপিএস ছিলেন না নাহিদ সাহেব, নাহিদ সাহেব চলে যাওয়ার পরে উনি এপিএস হয়েছেন। নট টেকনিক্যালি ইট ওয়াজ হিজ পিএস, এটা তো এখন বর্তমান যার পিএস, এবং সেটা দুই পক্ষই, তো ফয়েজ আহমেদ সাহেবও এটা ডিটেইলস
এটা লিখেছেন, এটা আমার মনে হয় না যে ওখানে এটা আপনার অদেখা আছে এবং ওখানে যাওয়ার দরকার আছে। এই আমাদের এই আর্গুমেন্টটা বা এই প্রসঙ্গটা আসলো কোত্থেকে যে আমরা সবাইকে শিখাচ্ছি? আমরা কিন্তু শিখাচ্ছি না। আপনার যদি ভুল হয়, প্রমাণ থাকে, সেটা স্পষ্টভাবেই কিন্তু আসছে এবং চতুর্দিক থেকে আসছে, সিস্টেমেটিক্যালি আসছে। আমি নিজেও সেটা মানে প্রতিনিয়ত ফেস করছি। তো আমি বললাম যে কথাটা বলা হচ্ছে, যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে, সেটা যদি টুইস্টেড না হয় বা না ঘোরায়, আমরা এগুলো শিকার হচ্ছে দেখেই আমরা এই কথাগুলো অ্যাড্রেস করছি। এবার আপনি যেটা পরের প্রশ্নে যেটা গেলেন, যে আমি যখন আপনার অনুষ্ঠানে গত লাস্ট বার এসেছিলাম, যে আপনারা বলেছিলেন যে এটা আমরা রেগুলার বলছি, এটা অস্বীকার করার উপায় না, যেটা আমাদের যথেষ্ট দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়েছে। এবং যেহেতু প্রতিদিন দলে এগুলো নিয়ে কথা হচ্ছে, মিটিং এ থাকছি, সো এটা আমি বুঝি যে এটা কতটা একটা জটিল প্রক্রিয়া একটা নতুন দলের জন্য। কারণ এই গঠনতন্ত্র বা ফিনান্সিয়াল পলিসি এটা কিন্তু মানে বেসিক, এটা একদিন দুই দিনের জন্য না, এটা কিন্তু পুরো দীর্ঘমেয়াদী একটা ব্যাপার হবে। এবং এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে যে আমাদের ফিনান্সিয়াল পলিসি এবং এটা ট্রান্সপারেন্ট ওপেন করা একটা ওয়েবসাইটের মাধ্যমে, এগুলোর ড্রব্যাক গুলো নিয়ে কাজ করাটা, আমি এটা অস্বীকার করবো না যে এটা একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়েছে। কিন্তু দেরিটা আসলে আমি বলবো যে এটা টেকনিক্যাল। কারণ গতকালও আমি সারাদিন হচ্ছে পার্টি অফিসে ছিলাম, এবং টেকনিক্যাল এই কারণে বলবো যেহেতু আমাদের 217 জন সেন্ট্রাল মেম্বার, বা আপনি বলেন 200টা পরিবার থেকে উঠে এসেছে, 200টা সেক্টর থেকে উঠে এসেছে, এবং আমাদের জেনারেল বডির সবার মতামত এটাতে অনেক বড় একটা প্রাধান্য রাখে। সো দেখা যায় যে কোনো একটা মতের প্রেক্ষিতে এটার ক্ষেত্রে এটা হবে, তখন আরেকবার এটা গঠনতন্ত্র টিম আবার এটা এই প্যানেলের সাথে বসে এটাকে আবার ঠিক করতে হচ্ছে, বা আরেকজনের এইটা এই ফিনান্সিয়াল পলিসিটা মানে একদম আমি বলবো না যে এটা আসলে দায়সারা হয় বলার জন্য যে ফাইনাল টাচ চলছে। আমি বলবো যে এটা সবার সম্মতিক্রমে পাশ করানো বা বের করে আনাটাতেই সময়টা লাগছে, এবং এটা খুবই যুক্তিসঙ্গত। কারণ কি দল থেকে বেতন নিচ্ছেন? না, এটা তো এরকম তো হচ্ছে না। উল্টা আমাদের ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু চাকরিজীবী। আমাদের মানে আমাদের মিটিংগুলো হয় রাতে। নাহিদ ইসলাম সাহেব এখন কি করেন? নাহিদ এখন একটা রাজনৈতিক দলের আহ্বায়ক, এবং সে সাংগঠনিক কাজেই ব্যস্ত। পেশা এটা আপনি ওনাকে জিজ্ঞেস করলেই আপনি মনে ওনার কোনো পারিবারিক ব্যবসা আছে কিনা আপনারা জিজ্ঞেস করেন না। আমার হচ্ছে এটা মানে আমার কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে হয় নাই। আপনাদের যদি জানতে মানে সে এখন সাংগঠনিক কাজে ব্যস্ত, তার একটা বড় দায়িত্বশীল পদে সে আছে, এবং পুরো একটা নতুন রাজনৈতিক দলকে করা, আমাদের নিবন্ধন আছে সামনে, গঠনতন্ত্র আছে, পাশাপাশি এই যে সংস্কার কমিশনের এই জিনিসগুলো চলছে, এগুলো আমরা তাকে দিচ্ছি না, আমরা দলকে তো দিচ্ছি। আমরা